মাধ্যমিকের পরে আমাদের একটা সবথেকে গুরুত্বপূর্ণ ফেজ হয় 11 and 12। যাই হোক, বিভিন্ন কারণের জন্য 11-এর অনেক স্টুডেন্টরাই তার নিজেদের ক্ষেত্রে ফাঁকি মারে, কিন্তু সায়েন্স নেওয়ার ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে বলে রাখতে চাই। যে সায়েন্স নেওয়া মানে মাথার উপরে যে পাহাড় প্রমাণ চাপ চলে আসে, এটা কিন্তু নয়। এবং অনেকে বলে থাকে যে সায়েন্স নেওয়া মানে প্রচন্ড পরিমাণে চাপ, তার সাথে সাথে প্রচন্ড পরিমাণে পড়াশোনা করা, এই মাস্টার বাড়ি ওই মাস্টার বাড়ি, শুধুমাত্র দৌড়ানো, এই সমস্ত কিছুই না। শুধু যদি আমরা কিছু প্রোটোকল ফলো করি, তাহলে এই সমস্ত চাপের ব্যাপারটা কিন্তু আমাদের মাথা থেকে অনেকটা পরিমাণে নেমে যাবে। আমরা প্রথমেই শুধুমাত্র কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব, যে ক্লাস 11 বা 12 এইগুলোকে আমরা হ্যান্ডেল করব কি করে। আমাদের যে কোনো জিনিস পড়ার আগে আমাদের কতগুলো জিনিসের কথা মাথায় রাখতে হয়। যেরকম কি, প্রথম কথা হচ্ছে যে 1 নম্বর, হাউ টু স্টাডি, অর্থাৎ কেমন ভাবে আমরা পড়াশোনাটাকে করবো। সায়েন্স নিয়ে আমাদের সারাদিন বইয়ের মধ্যে একদম পুরো মুখ বুঝে বসে থাকবো, 24 ঘন্টার মধ্যে 28 ঘন্টায় আমরা সেখানে পড়াশোনা করবো, এসবের কোনো মানে হয় না। সুতরাং আমাদেরকে প্রথমে জানতে হবে হাউ টু স্টাডি, আমরা পড়াশোনাটা করবো কি করে। 2 নম্বর হচ্ছে সিলেবাস প্যাটার্ন। আমরা অনেকেই জানি না যে সিলেবাস কি, শুধুমাত্র আমরা মাস্টার বাড়িতে দৌড়াই, কিছু বইয়ের কথা তারা উল্লেখ করে, সেই সমস্ত বই একদম পুরো পাঁজা পাঁজা করে ভর্তি করে নিয়ে যায়, এমন পিঠের ওপরে যেন বইয়ের ভার চলে আসে, আমাদের কিন্তু জিনের মিউটেশনই ঘটে যায়। অর্থাৎ যে ছেলে বা যে মেয়ের দেখা গেল হাইট হওয়া দরকার 5.5 ফুট, তার হাইট হয়ে যায় 4.5 ফুট। সুতরাং সেটা না, আমাদের আগে জানতে হবে সিলেবাস প্যাটার্ন। সেই রকম প্যাটার্ন অনুসারে কি করতে আমাদেরকে পড়াশোনাটা করতে হবে। সব মাস্টার বলে দিল যে এই বইয়ের এইটুকুনি ভালো, ওই বইয়ের ওইটুকুনি ভালো, সেই বইয়ের সেইটুকুনি ভালো, সুতরাং সব বই কিনতে ছুটলাম, একদম পুরো চলে গেলাম আমাদের জিনের মিউটেশনে। সেরকম কিছু আমাদের কিন্তু করলে চলবে না। 3 নম্বর, হাউ টু ম্যানেজ ইউর টাইম। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, টাইম ম্যানেজমেন্ট। দেখতে পাওয়া যায় যে অনেকে বলে আমার ছেলে আমার মেয়ে রাত 3টে 4টে 5টা 6টা অবধি যেন পড়ে যাচ্ছে, সকাল 6টায় পড়ে 6:30টার সময় মাস্টার বাড়িতে দৌড়াচ্ছে, অথচ নম্বর পাওয়ার বেলায় লবণাঙ্কা। সুতরাং টাইম ম্যানেজমেন্ট। আমি অনেক গাদা গাদা পড়াশোনা করলাম, পরীক্ষা হলে কিছু লিখতে পারলাম না, আমার পেটে বিদ্যে বুদ্ধিতে একদম পুরো ভর্তি হয়ে গেছে, কিন্তু আমার পরীক্ষার হলে আমার নম্বর কত 30%, 40%, কেউ আমাকে কোনো মূল্য দেবে না। সুতরাং যে কোনো পড়াশোনার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমরা যদি প্রত্যেকটা জিনিসকে যদি একটা নির্দিষ্ট প্যাটার্ন বা নির্দিষ্ট টাইমে যদি আমরা ভাগ করি, যে এই সময় এই সময় এইটুকুনি জিনিস করবো, ওই সময় ওইটুকুনি জিনিস, সেই সমস্ত গুলোর ক্ষেত্রে কি হয়, তাদের পড়াশোনাটা খুবই ভালোভাবে হয়ে থাকে। আর 4 নম্বর, হাউ টু স্কোর গুড মার্কস। আমাদের যে কোনো কিছুর পেছনেই থাকে কি এই উদ্দেশ্যটা, অর্থাৎ আমরা কি করে বেশি বেশি বা ভালো ভালো নম্বর পাবো, একটা স্যাটিসফ্যাক্টরি একটা মার্কস পাবো। সুতরাং সেই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এটা গুড মার্কস। গুড মার্কসের ক্ষেত্রে বা কেউ একজন যদি খুব ভালোভাবে যদি নম্বর পেতে চায়, তাহলে তাকে কিন্তু ওপরের এই 3টে জিনিসকেই কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হবে। অর্থাৎ তাদেরকে ঠিকঠাক ভাবে পড়াশোনা করতে হবে, দ্বিতীয়ত তাদেরকে সিলেবাস প্যাটার্ন সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, 3 নম্বর হচ্ছে হাউ টু ম্যানেজ দেয়ার টাইম, অর্থাৎ তাদেরকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আমরা এই সময় এই করবো, ওই সময় এই করবো। প্লাস 10 পাস করার পরেই সায়েন্স যারা নাই তাদের মধ্যে একদম পুরো জোশ এবং হোশ দুটোই একদম পুরো 100% সব চলে যায়। এবং কিছু কিছু সমস্ত অবভিয়াসলি টিচাররা তো থাকবেই, যে সমস্ত টিচাররা তাদের একদম পুরো ব্রেন ওয়াশ করে রেখে দেয়, তুমি ক্লাস 10 পাস করেছো মানে সায়েন্স নিতে হবে, একটু ভালো নম্বর পেয়েছো মানে সায়েন্স নিতে হবে, আর সায়েন্স নেওয়া মানে তোমাকে নিট আর জয়েন্ট, এই দুজনের পেছনে ছোট। অর্থাৎ স্টুডেন্টরা আমাদের কাছে একটা পণ্যের মতো হয়েছে, তাদেরকে যত ভালো হবে, যত বেশি করে বিক্রয় করবো, ততই আমাদের যেন প্রফিট। কিন্তু সেটা আমার কাছে না। আমার কাছে মূল বক্তব্য হচ্ছে যে পড়াশোনাটাকে ফিল করো, পড়াশোনাটাকে ভালোবেসে নাও, তাহলে অটোমেটিক্যালি পড়াশোনা আমাদের কাছে চলে আসবে। পড়াশোনা একবার যদি কাছে আসতে শুরু করে, পড়াশোনাটাকে যদি আমরা ভয় না পেয়ে যদি ভালোবাসতে শুরু করি, তাহলে অটোমেটিক্যালি আমরা এই সমস্ত জিনিসগুলোকে আমরা মেনটেন করতে পারবো। কিন্তু কেউ যদি পড়াশোনাটাকে ভয় পেয়ে যদি নিয়ে নেয়, তাহলে ব্যাস তার একদম পুরো কপাল এবং তার বাকি সব জিনিস পারবে না। তাহলে যাই হোক, আমরা ক্লাস 12-এর পাঠ শুরু করব, কিন্তু
12 এর ফিজিক্সটা শুরু করার আগে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে সিলেবাস প্যাটার্ন, কারণ কেমন করে আমরা পড়াশোনা করব, কি করে আমরা টাইম ম্যানেজমেন্ট করব, কি করে আমরা ভালো নম্বর পাবো, সেগুলো সব আমরা পরে আলোচনা করব। আমাদের তাহলে তো পড়াশোনাটা তো শুরু করতে হবে। তাহলে চলো যাক, শুরু করা যাক আমাদের বিভিন্ন ধরনের সিলেবাস প্যাটার্ন, অর্থাৎ ক্লাস 12 এর ফিজিক্সের মধ্যে সিলেবাসটা কিরকম রয়েছে সেই প্যাটার্নটা সম্পর্কে আমরা একটু জানবো। তাহলে আমরা শুরু করি সিলেবাস। ক্লাস 12 এর সিলেবাসটাকে আমরা দুটো মেজর পোরশনে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, আরেকটাকে কি বলা হচ্ছে, আরেকটাকে আমরা ভাগ করছি অপটিক্স এন্ড মডার্ন ফিজিক্স। আমরা এই দুটো কোশ্চেনে ভাগ করে নিচ্ছি। কেন ভাগ করছি এগুলোকে বলার অনেক কারণ রয়েছে, আমি সব ডিটেলস আমরা আলোচনা করব। ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম মানে যেটাকে কি বলা হচ্ছে, যেখানে আমরা শুধুমাত্র তড়িৎ এবং ম্যাগনেট অর্থাৎ বিভিন্ন ধরনের চুম্বক এই সমস্ত জিনিসকে আমরা আলোচনা করব, সেই সমস্ত পার্টটাকে আমি ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের মধ্যে রেখেছি। আর অপটিক্স আর মডার্ন ফিজিক্স এর মধ্যে কি কি থাকবে, অপটিক্স এর মধ্যে থাকবে লাইট সংক্রান্ত বিভিন্ন ধরনের আলোচনা, আর মডার্ন ফিজিক্স এর মধ্যে থাকবে আমাদের বিভিন্ন ধরনের আধুনিক যে সমস্ত ফিজিক্সের নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হয়েছে বা আধুনিক যে সমস্ত ফিজিক্স সম্পর্কে আমরা আলোচনা করব, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা ওই জায়গাটাতে আমরা পড়ব। তাহলে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের মধ্যেও আমরা বেশ কতগুলো ভাগে এটাকে ভাগ করে নিতে পারি। ফার্স্টে কি আমরা করব ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের মধ্যে, ফার্স্টে যেটা আমরা করব সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে হচ্ছে যেটাকে আমরা স্থির তড়িৎবিদ্যা সাধারণত বলে থাকি। স্থির তড়িৎবিদ্যার মধ্যে থাকবে আরো অনেক পার্ট। কি কি থাকবে, প্রথম কথা থাকবে হচ্ছে যে কি কি থাকবে, এলিমেন্টারি ফেনোমেনন অফ ইলেকট্রিসিটি, নট ফিজিক্স, ইলেকট্রিসিটি। এলিমেন্টারি ফেনোমেনন অফ ফিজিক্স আমরা ক্লাস 11 এ করেছি, এলিমেন্টারি ফেনোমেনন অফ ইলেকট্রিসিটি। তাহলে এলিমেন্টারি ফেনোমেনন অফ ইলেকট্রিসিটি মানে একদম বিভিন্ন ধরনের বেসিক যে সমস্ত ইলেকট্রিসিটি সম্পর্কে আলোচনা, সেইগুলো আমরা এখানে সাধারণত আলোচনা করব। নেক্সট পার্টটা থাকবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এখানে সাধারণত আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করব, এখানে আলোচনা করব হচ্ছে বিভিন্ন ধরনের তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। ডিটেইলস আমরা যখন চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব তখন আমরা বলবো। নেক্সট আসছে কি ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল নিয়ে আমরা এখানে আলোচনা করব, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি হচ্ছে যে তড়িৎ বিভব। ডিটেইলস আমরা সব পরে গিয়ে করব। এন্ড লাস্টলি ক্যাপাসিটর and ক্যাপাসিট্যান্স, অর্থাৎ ধারক এবং ধারকত্ব। এটা সম্পূর্ণ একটা নতুন জিনিস, বা এটা আমরা বিভিন্ন ধরনের মোবাইলের যে সমস্ত ব্যাটারি বা ওই জাতীয় জিনিস যেখানে আমরা চার্জ সাধারণত স্টোর করে রাখি, ওই বেসিক ওই টাইপেরই কিছু জিনিস নিয়ে আমরা এখানে আলোচনাটা করব। যাই হোক, আমাদের এখনো আরো পার্ট আছে। এইটার ক্ষেত্রে আরেকটা পার্ট আসবে যেটাকে আমরা কি বলবো, কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে কি করবে, প্রবাহিত তড়িৎ। প্রথমে যেটা আমাদের করবে সেটা হচ্ছে যে ওহমস ল। ওহমস ল সম্পর্কে আমরা কম বেশি জানি, ক্লাস 10 এ আমাদের পড়ে এসেছি, ঠিক আছে। যারা আইসিএসসি বা সিবিএসসি বোর্ডে পড়ে এসছে তারা মেবি ক্লাস 9 অর ক্লাস 10 এ এই ওহমস লটা পড়ে আসে। নেক্সট আসছে কি, নেক্সট আসছে হচ্ছে কিরচফস ল। অনেকে কারশফের সূত্র বলে থাকে। বিভিন্ন ধরনের তড়িতের সংক্রান্ত বিভিন্ন কোন একটা রেজিস্টারের ভিতর দিয়ে কতটা পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে, বা কোন রেজিস্টার অ্যাক্রসে কতটা পরিমাণে ভোল্টেজ জেনারেট হচ্ছে বা ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আলোচনা করার জন্য আমরা কি করছি, কিরচফস ল নিয়ে আমরা পড়াশোনা করব। নেক্সট আসছে কি ইলেকট্রিক পাওয়ার, অর্থাৎ বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে তার পাওয়ার কত
সেখানে কতটা পরিমাণে এনার্জি ডিসিপেটেড হচ্ছে, অর্থাৎ এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো কি করব আমরা এখানে আলোচনা করবো, অর্থাৎ যেটাকে আমরা কি বলবো ইলেকট্রিক পাওয়ার বলবো। নেক্সট আমরা এখান থেকে একটুখানি নামিয়ে নিই, কারণ আমাদের শর্টেজ অফ স্পেস। এখানে যেটা নিয়ে আমরা ম্যাগনেটিজমের ক্ষেত্রে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট মানে কি হচ্ছে, আমরা জানি যে একটা কোনো ওয়্যার বা একটা কোনো তারের ভেতর দিয়ে বা কোনো কন্ডাক্টরের ভেতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তার আশেপাশের রিজিয়নে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। সেই ম্যাগনেটিক ফিল্ড কিভাবে জেনারেট হচ্ছে, কতটা পরিমাণে জেনারেট হচ্ছে, তার ভ্যালু কত, এই সমস্ত জিনিস আমরা কিন্তু এখানে আলোচনা করবো। তো এইখানে দুটো পোর্শন রয়েছে, সেই দুটো পোর্শনের ক্ষেত্রে একটা রয়েছে আমাদের হাতে ইলেকট্রোম্যাগনেটিজম। এটা একটা রয়েছে ইলেকট্রোম্যাগনেটিজম, আর আরেকটা যেটা আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যে আমরা একটুখানি আলোচনা করি, তারপর আমরা পরের পার্টটাতে যাচ্ছি। ইলেকট্রোম্যাগনেটিজম মানে হচ্ছে যে যেখানে হচ্ছে যেটাকে তড়িৎ চুম্বকত্ব বলা হয়ে থাকে, অর্থাৎ তড়িৎ প্রবাহিত করলে তাহলে সেখানে কি একটা চুম্বক তৈরি হবে, সেই জিনিসটা। আরেকটা যেটা আমরা করবো সেটা হচ্ছে যে দ্য ম্যাগনেটিক ডিফারেন্ট টাইপস অফ ম্যাগনেটিক মেটেরিয়াল। অর্থাৎ আমরা জানি যে আমাদের নেচারে বিভিন্ন টাইপের ম্যাগনেটিক মেটেরিয়াল থাকে, কেউ কেউ ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে, কেউ কেউ সরাসরি বিকর্ষণ করে না, মানে তাদের উপর কোনো রকম এফেক্ট দেখতে পাওয়া যায় না। তার উপরে বেস করে কি দেখতে পারবো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ ম্যাগনেটিক মেটেরিয়ালকে আমরা পাবো, যেরকম ফেরোম্যাগনেট, প্যারাম্যাগনেট, ডায়াম্যাগনেট, ফেরিম্যাগনেট, অ্যান্টিফেরিম্যাগনেট, ঠিক আছে। এই সমস্ত টাইপের আমরা এখানে ম্যাগনেটিক মেটেরিয়ালগুলোকে আমরা পাবো। এটার মধ্যে আরেকটা পার্ট আছে যেটা খুব ইন্টারেস্টিং এবং যেটার উপরে প্রচন্ড পরিমাণে ম্যাথমেটিক্স লাগে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড দ্য অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ যেটাকে আমরা বলি তড়িৎ চুম্বকীয় আবেশ, অর্থাৎ তড়িতের প্রভাবে চুম্বকত্ব বা চুম্বকত্বের প্রভাবে আমরা কি তৈরি, আমরা কোন একটা স্থানের মধ্যে যদি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র যদি তৈরি করি, অর্থাৎ যার ভিতর দিয়ে কি হবে ম্যাগনেটিক যে ফ্লাক্স যেটাকে আমরা বলে থাকবো, ঠিক আছে, আমরা সব আলোচনা করবো ফ্লাক্স জিনিসগুলো কি। সেই ম্যাগনেটিক ফ্লাক্সে যদি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তার ভিতরে একটা ইলেকট্রিসিটি জেনারেট হয়, যেটা আমরা জেনারেটরের ক্ষেত্রে করে থাকি, ডাইনামোর ক্ষেত্রে যেগুলো করে থাকি, সেই জিনিসগুলো এখানে আলোচনা করবো। অল্টারনেটিং কারেন্ট মানে হচ্ছে যেটাকে আমরা এসি বলে থাকি, নট এসি মানে এয়ার কন্ডিশন বা এয়ার কুলার নয়, এসি মানে হচ্ছে যে কারেন্টের ফ্লোর ফলে আমাদের যে বাল্ব জ্বলে বা আমাদের যে হাউসের যে সাপ্লাই হয় যে সমস্ত কারেন্টের থ্রুতে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো, অর্থাৎ যেটাকে আমরা বলি অল্টারনেটিং কারেন্ট। এন্ড লাস্ট একটা খুব ইজি টপিক, বাট দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেটাকে আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। This is very very important topic, electromagnetic waves। কিন্তু যাই হোক ক্লাস 12 এ আমাদের খুব কম পোরশন রয়েছে, কিন্তু আমরা যাই হোক এটা ডিটেইলসে কিছুটা আলোচনা করবো এক্সট্রা আমরা পরবর্তীতে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা যেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ আমাদের যে লাইট ওয়েভ, তারপরে গামা রেজ, এক্স রেজ, এই সমস্ত জিনিসগুলো কিরকম কিরকম প্রপার্টি শো করে সেই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো। এবার আমরা চলে যাচ্ছি অপটিক্স দ্য মডার্ন ফিজিক্স। দিস ইজ দ্য ভেরি 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 ইম্পর্টেন্ট পার্ট এন্ড দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট পার্ট অফ দ্য ক্লাস 12 ফিজিক্স। ক্লাস 12 ফিজিক্স এর মধ্যে সবথেকে ইজিয়েস্ট পার্ট হচ্ছে অপটিক্স এন্ড দ্য মডার্ন ফিজিক্স। সুতরাং এই পোরশনটা প্রচন্ড পরিমাণে স্কোরিং পোরশন। সাধারণত ক্লাস 12 এর ক্ষেত্রে দুটো পার্টে ভাগ হয়, যে পার্টে আমরা ভাগ করেছি এইভাবে, সেটা কি, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম এন্ড অপটিক্স এন্ড মডার্ন ফিজিক্স। ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম থেকে 35 মার্কস and the optics and the modern physics থেকে 35 marks থাকে for the West Bengal board student, but ISC or CBSE এই সমস্ত বোর্ডের ক্ষেত্রে সেখানে কি কিছুটা পরিমাণে ভ্যারি করে, এবং সেখানে কি অপটিক্স বা মডার্ন ফিজিক্স থেকে কিন্তু হিউজ নাম্বারস অফ কোশ্চেন কিন্তু আসে। তো যাই হোক আমাদেরকে সবই পড়তে হবে,
তাহলে আমাদের মোটামুটি ভাবে যেরকম ভাবে আমরা পড়তে টপিক গুলো নিয়ে আমরা সব ডিটেলস আলোচনা করব। তো আমরা আগে দেখা যাক অপটিক্স এবং মডার্ন ফিজিক্স এর মধ্যে কোন কোন পোরশন গুলো রয়েছে। তাহলে আমরা প্রথমে অপটিক্স এন্ড মডার্ন ফিজিক্স কে আমরা কি করছি, দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে কি আসছে, অপটিক্স। অপটিক্স এর মধ্যেও আমাদের দুটো পোরশন থাকবে। একটাকে আমরা কি বলবো, একটাকে বলবো হচ্ছে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স। জিওমেট্রিক্যাল অপটিক্স বা যেটাকে কি বলে জ্যামিতিক আলোক বিজ্ঞান বলা হয়। জিনিসগুলো কি আমরা পরে এগুলো ডিটেইলসে আলোচনা করব। জিওমেট্রিক্যাল অপটিক্স জাস্ট একটু স্লাইডলি বলে রাখি। জিওমেট্রিক্যাল অপটিক্স জিনিসটা হচ্ছে যে সমস্ত অপটিক্স এর ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে লাইটের যে ওয়েভলেন্থ, লাইটের তো একটা পার্টিকুলার তো ওয়েভলেন্থ থাকে, ঠিক আছে, লাইটের যে ওয়েভলেন্থ অর্থাৎ এরকম যেগুলো লাইট হচ্ছে যে একটা যেন মনে হয় যেন এইরকম ভাবে কোন একটা ওয়েভের আকারে যেন ফ্লো করে আসছে, এই লাইটের ওয়েভলেন্থ যে সমস্ত ইনস্ট্রুমেন্টে আমি এটাকে মেজারমেন্ট করছি বা যে সমস্ত ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা লাইটের বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করছি, সেই সমস্ত ইনস্ট্রুমেন্টের যে অ্যাপারচার অর্থাৎ যে তাদের মধ্যে যে ছিদ্র, সেই ছিদ্রের আকার যদি এর থেকে অনেকটা পরিমাণে বড় হয়, তখন সে লাইটটাকে কি ধরে নেওয়া হয়, এরকম ওয়েভ বলে ধরে নেওয়া হয় না। সেক্ষেত্রে ধরে নেওয়া হয় কি, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় দিস ইজ আ স্ট্রেট লাইন which is passing through a straight line। সেই কারণের জন্য তখন যে সমস্ত অপটিক্সটাকে আমরা ব্যবহার করি সেটাকে কি বলে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স। আরেকটা রয়েছে যেটাকে বলে ফিজিক্যাল অপটিক্স, যেখানে সাধারণত আমরা লাইটের ওয়েভি নেচারটাকে আমরা সাধারণত অ্যাপ্রিশিয়েট তাকে করে থাকি। অর্থাৎ আমরা এটাকে দুটো ভাগে ভাগ করছি, একটাকে বললাম আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স, আর একটাকে বললাম আমরা ফিজিক্যাল অপটিক্স বললাম। ওকে, তাহলে জিওমেট্রিক্যাল অপটিক্স এন্ড ফিজিক্যাল অপটিক্স। তাহলে এর মধ্যে আমরা কি কি পার্ট রয়েছে, এর মধ্যে খুব ইজি ইজি কিছু পার্ট রয়েছে। ফার্স্টে জিওমেট্রিক্যাল অপটিক্স এর মধ্যে যেটা রয়েছে রিফ্লেকশন, এর সম্পর্কে মোর অর লেস আমরা জানি। কিছু এক্সট্রা আলোচনা করব, কিছু সামান্য প্রুফ এবং কিছু সামান্য স্লাইটলি একটু হার্ডার নিউমেরিক্যালস। আচ্ছা, যাই হোক, এসব নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, কোনো হাতি ঘোড়া মাথা মুন্ডু এর মধ্যে কিছুই নেই। রিফ্লেকশন, নেক্সট আসে কি রিফ্র্যাকশন। ওকে, রিফ্র্যাকশন মানে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি প্রতিসরণ। নেক্সট আসছে কি, নেক্সট আসছে যেটাকে আমরা কি বলবো রিফ্র্যাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেসেস। এই স্ফেরিক্যাল সারফেসেস জিনিসটা আমরা পরবর্তীতে একটা জিনিসে কনভার্ট করে নেবো, সেটাকে কি বলবো আমরা লেন্স। আমরা জাস্ট এটাই উল্লেখ করছি, যেটাকে আমরা বলছি লেন্স। লেন্স নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট আসছে কি, নেক্সট আসছে যেটাকে আমরা বলবো হচ্ছে যে ডিসপারশন and scattering of light। dispersion and scattering of light জিনিসটা কি, dispersion মানে যেটাকে আমরা কি বলে থাকি যে বিচ্ছুরণ and the বিক্ষেপণ। ঠিক আছে, বিচ্ছুরণ এবং বিক্ষেপণ জিনিসটা কি, বিচ্ছুরণ জিনিসটা হচ্ছে যে যদি কোনো লাইট বা পলিক্রোমেটিক লাইট বা যে ক্ষেত্রে বলা হয়ে থাকে হচ্ছে যে বহুবর্ণীয় আলোক রশ্মি যদি কোনো প্রিজমের মতো কোনো যদি প্রতিসারক মাধ্যমের ভিতর দিয়ে যায়, তাহলে সেটা 7টা বর্ণের আলো ভেঙে যায়। ওই সমস্ত বিভিন্ন আলোচনা, সেটা হচ্ছে ডিসপারশন। আর স্ক্যাটারিং হচ্ছে যে আকাশকে আমরা কেন নীল দেখি, তারপর হচ্ছে রাতের বেলা কেন আমরা হচ্ছে যে আকাশকে দিনের বেলা সূর্যোদয়ের সময় কেন আমরা সূর্যকে লাল দেখি, সংকেত হিসাবে কেন লাল রং ব্যবহার করা হয়, এই সমস্ত জিনিসের সম্পর্কে যে ফেনোমেনন আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের স্ক্যাটারিং অফ দ্য লাইট। আর দ্য লাস্ট পোরশন থেকে যাবে এর মধ্যে যেটা, সেটাকে আমরা এইখানে একটু টেনে নিয়ে আলোচনা করছি, সেটাকে আমরা বলবো হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আমাদের ক্ষেত্রে বলেছিলাম ফিজিক্স ইজ দ্য কম্বিনেশন অফ দ্য অল সাবজেক্ট। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা কি কি আলোচনা করব, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, এই সমস্ত জিনিস নিয়ে। মাইক্রোস্কোপ কোথায় লাগে, বায়োলজি ক্ষেত্রে লাগে। সুতরাং আর কিছু বললাম না। ফিজিক্যাল অপটিক্স, ফিজিক্যাল অপটিক্স এর মধ্যে আমাদের সাধারণত দুটো পোরশন রয়েছে, এখানে দুটো টপিক রয়েছে। একটাকে কি বলবো, একটাকে বলবো হচ্ছে আমরা হচ্ছে যে হাইগেনস প্রিন্সিপাল এন্ড দ্য ইন্টারফিয়ারেন্স। যেটা আমাদের মেইন লাগবে সেটাই আমাদের এখানে আলোচনা করব, ইন্টারফিয়ারেন্স অফ লাইট। ইন্টারফিয়ারেন্স অফ লাইট। আর আরেকটা যেটা রয়েছে সেটাকে বলবো আমরা হচ্ছে যে পোলারাইজেশন and diffraction of light। এই কটা জিনিস আমাদের রয়েছে, এগুলো সম্পূর্ণভাবে নতুন নতুন জিনিস, এগুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব, সব ধীরে ধীরে আলোচনা করব। এখন অপটিক্স এর মধ্যে এটা গেল, আর মডার্ন ফিজিক্স, এটা মডার্ন ফিজিক্সটাকে আমরা একদম নিচে নিয়ে আলোচনা করছি।
এখান থেকে। তাহলে মডার্ন ফিজিক্স এর মধ্যে কি কি রয়েছে? মডার্ন ফিজিক্স এর মধ্যে যেটা রয়েছে ফার্স্ট পার্ট, সেটা আমরা বলবো হচ্ছে ডুয়াল নেচার অফ লাইট। এটা ডুয়াল নেচার অফ লাইট, অর্থাৎ আলোর দ্বৈত সত্তা। এই আবার কি জিনিস? অর্থাৎ ধরে নেওয়া হয় কিছু কিছু এক্সপেরিমেন্টে আলো এমন পিকুলিয়ার কিছু বিহেভিয়ার দেখায় যে যেখানে আমরা দেখতে পাই যে লাইট কখনো ওয়েভের মতো বিহেভিয়ার দেখায়, কখনো পার্টিকেলের মতো বিহেভিয়ার দেখায়। এটা কখন কিরকম ভাবে দেখায় সেই নিয়ে আমাদের এইখানকার চ্যাপ্টারটা। নেক্সট আসছে কি? অ্যাটম। এটা তো ক্লাস 11 এর কেমিস্ট্রির প্রথম দিকের একটা পোর্শন, যেটা আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি বলা হয়ে থাকে। আমি বারবার বলছি, ফিজিক্সের মধ্যে সমস্ত সাবজেক্টকে খুঁজে পাওয়া যাবে, সুতরাং শুধুমাত্র ফিজিক্স পড়লেই যথেষ্ট, কেমিস্ট্রির বায়োলজি পড়ার কোনো প্রয়োজন নেই। এটা আবার কিন্তু অন্য কোনো সাইকেল বলতে যাস না বা যেও না, তাহলে কিন্তু আমার বিপদ। নেক্সট হচ্ছে অ্যাটম। তারপরে কি আসছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস আমাদের অ্যাটমের ভেতরে আমরা যাব, অ্যাটমের ভেতরে যে নিউক্লিয়াস পোর্শন রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট রয়েছে যেটাকে আমরা বলবো যে সেমিকন্ডাক্টর। This is very very important and most interesting part এই ক্লাসের জন্য, সেমিকন্ডাক্টর। নেক্সট যেটা আমরা আলোচনা করব এখানে সেটা হচ্ছে ডিজিটাল সার্কিট। and lastly communication system. সুতরাং এই হচ্ছে আমাদের ওভারঅল ক্লাস 12 এর জন্য যে সিলেবাসটা, সেই সিলেবাসটা। কিন্তু সিলেবাসটা জেনে আমাদের লাভটা কি হলো? আমরা তো জানি না সিলেবাসের কোথায় কি পোর্শন রয়েছে, কোথায় কি পড়ানো হবে, তো ডিটেলস জানি না। হ্যাঁ, সেটা আমরা জানবো, সেটা যত আমরা পড়বো তত আমরা জেনে যাবো। কিন্তু এইটাকে আমরা এমন ভাবে ভাগ করেছি যাতে নাম্বার ডিভিশনটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। যেরকম আমি বলেছিলাম, ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম থেকে আসে কত? আসে হচ্ছে 35 মার্কস। অপটিক্স এন্ড দ্য মডার্ন ফিজিক্স থেকে আসে 14 প্লাস 21। এগুলো সবই কিন্তু আমরা লিখছি হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য এবং করসপন্ডেন্টলি অন্য বোর্ডের জন্য প্রায় একই রকমের, কারণ এখন প্রত্যেকটা বোর্ডই প্রায় সেম টাইপেরই টপিক সব ফলো করে এবং বা সেম টাইপেরই সমস্ত নাম্বার ডিভিশন গুলো সব ফলো করে। কিন্তু যাই হোক, তার সেক্ষেত্রে একটু হয়তো ভ্যারি হতে পারে। আর একটা সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে এই লাস্টের যে দুটো পার্ট আমরা করলাম, যেটা ডিজিটাল সার্কিট এন্ড কমিউনিকেশন সিস্টেম, সেটা তাদের ক্ষেত্রে থাকে না। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাদের কোনো ট্রানজিস্টর এই পার্টটা সাধারণত সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে থাকে না, বাট বাকি সব বোর্ডের ক্ষেত্রে কিন্তু এগুলো থাকে। এইখানে যেটা রয়েছে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট পার্ট, সব থেকে ইজি পার্ট একটা। কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে শুধুমাত্র আমাদের যদি একটুখানি কিরচফ লটার একটু পোর্শনটা যদি ভালো করে যদি বোঝা যায়, তাহলে সেই ক্ষেত্রে এটাকে শক্ত ভাবার কোনো কারণই নেই। নেক্সট যেটা আমাদের ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, এখানে কিছু পার্টিকুলার টাইপেরই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা যে কোনো আইএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে কিছু টাইপের কোশ্চেন আসে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড অল্টারনেটিং কারেন্ট, এগুলো জানার জন্য আমাদের খুব ভালো করে জানতে হবে হচ্ছে ক্যালকুলাসটা খুব ভালো করে জানতে হবে এই পার্টটার জন্য। আর নেক্সট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা খুবই একটা স্মল পোর্শন বা খুবই একটা ছোট পোর্শন রয়েছে। অপটিক্স এন্ড দ্য মডার্ন ফিজিক্স ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট পার্ট, এবং এখান থেকে যেটা আমাদের মেইনলি করতে হবে, থ্রু আউট দ্য থিওরিটাকে খুব ভালোভাবে করতে হবে এবং নিউমেরিক্যালস, প্রত্যেকটার ক্ষেত্রে নিউমেরিক্যালস কিন্তু খুব ভালোভাবে সলভ করতে হবে। আমি বারবার কেন বলছি যে যাদের জয়েন্ট বা নিট বা AIEEE বা আমাদের যেটা জেই মেইন বা জেই অ্যাডভান্স বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, এইসবের জন্য কিন্তু আমাদেরকে আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নেই। কেউ যদি খুব ভালোভাবে যদি এই সমস্ত বইটা, যে ফিজিক্স বইটা, আমি শুধু বলছি না ফিজিক্স করলে জয়েন্ট বা নিট সব পেয়ে যাওয়া যাবে, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে ম্যাক্সিমাম যদি 100% কেউ যদি জয়েন্ট বা নিট এই সমস্ত জিনিসগুলো সাধারণত পেয়ে থাকে, তা 90% ক্র্যাক করতে পারে না অনলি ফর দ্য ফিজিক্স। ঠিক আছে, তাহলে ভাবার কোনো প্রয়োজন নেই যে ফিজিক্স খুবই শক্ত সাবজেক্ট। কিন্তু কেউ যদি খুব ভালোভাবে যদি এই সমস্ত ফিজিক্স বইয়ের যে সমস্ত কন্টেন্ট গুলো যেগুলো রয়েছে, ফিজিক্স বইয়ের যে সমস্ত থিওরি, যে সমস্ত নিউমেরিক্যাল, সেগুলো সে যদি খুব ভালো করে সলভ করে, আমি তাকে গ্যারান্টি দিতে পারি যে তার জন্য কোন রকম ভাবে নিট বা জয়েন্টের জন্য কোনো আলাদা কোনো কোচিং সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কোচিং সেন্টারগুলো কি করবে? জাস্ট তারা কিছু মাত্র ট্রিক বলে দেবে, কিন্তু পড়াশোনা করতে পারবে কিন্তু নিজেকে। সুতরাং আমি বারবার সেটাই সাজেস্ট করি যে নিট বা জয়েন্টের জন্য আলাদা করে না খেটে ক্লাস 12 বা 11 এর জন্য খুব ভালো করে পড়াশোনা করতে।
যত ভালোভাবে পড়াশোনা করা যাবে তত থিওরি ভালোভাবে মাথায় ঢুকবে। আর বইয়ের পেছনে থাকে বিভিন্ন টাইপের প্রবলেম, এমসিকিউ এখন প্রত্যেকটা বইয়ের সাথে এখন সেট দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে যে প্রবলেম সেট 1 রয়েছে, প্রবলেম সেট 2 রয়েছে, হটস বা যেগুলো হচ্ছে প্রবলেম সেট 3 যেগুলোকে বলা হয় প্রচন্ড করে হার্ডার প্রবলেম। এই সমস্ত পোর্শন সে যদি কোনো একটা স্টুডেন্ট যদি কমপ্লিটলি যদি একটা ফিজিক্স বই, সেটা যে কোনো কোম্পানির হতে পারে, আমি কোনো কোম্পানিকে সাজেস্ট করছি না, সেটা যে কোনো কোম্পানি হতে পারে, ছায়া রয়েছে, সাত্তা রয়েছে, আরো বিভিন্ন ধরনের কোম্পানি মার্কেটে রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত বই থেকে যদি কেউ যদি পুরো বইটাকে ভালোভাবে যদি পড়ে, তাহলে তার নিট, জয়েন্ট বা অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ যে সমস্ত এক্সাম যেগুলো রয়েছে সেগুলোতে ক্র্যাক করার কোনো প্রবলেম হবে না। সুতরাং বারবার বলছি সিলেবাসটাকে জানার এইটাই হচ্ছে মেন কারণ, যে আমাদের নাম্বার ডিভিশন, আমরা নাম্বার ডিভিশন একবার যদি জেনে যাই তাহলে কোন পোর্শন থেকে আমরা বেশি পরিমাণে পড়লে কোন পোর্শনটার থেকে একটু কম পড়লেও আমাদের কোনো রকম ভাবে এফেক্টেড হবে না। আর যে কোনো ক্ষেত্রে নিট বা জয়েন্ট দেওয়ার ক্ষেত্রে আমি সবসময় বলে রাখি যে ক্লাস 12 শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না, যেটা ক্লাস 10 থেকে 11 উঠছে তাদের ক্ষেত্রে আমি সবসময় বলবো যে তারা যেন প্রথম থেকেই ক্লাস 11 থেকেই যেন তারা খুব ভালো করে পড়াশোনা করে। কারণ নিট বা জয়েন্টের ক্ষেত্রে তাদের যে কোশ্চেন সেট আপ যেটা তৈরি হবে তার মধ্যে 50% কোশ্চেন আসবে ক্লাস 11 থেকে, 50% কোশ্চেন আসবে ক্লাস 12 থেকে। সুতরাং ক্লাস 11 থেকে যদি অ্যাভয়েড করে ভাবে যে সে নিট বা জয়েন্ট পাবো, তাহলে তার ক্ষেত্রে বোকামি করা ছাড়া সেটা আর কোনো রকম ভাবে আমার তো মনে হয় না সে আর অন্য কিছু বেটার অপশন খুঁজে নিয়েছে। সুতরাং আমি বারবার বলছি ক্লাস 11 খুব ভালো করে করতে হবে, তার সাথে ক্লাস 12 যদি ক্লাস 11-12 খুব ভালো করে যদি পড়া যায় এবং ফিজিক্স বা অন্যান্য যে সমস্ত সাবজেক্ট যেগুলো থাকবে তার কম্বিনেশন যদি ঠিকঠাকভাবে যদি পড়া যায়, তাহলে ক্লাস 11-12 কোনো রকম হ্যাম্পার্ড হবে না, সেখানেও খুব ভালো মার্কস পেতে পারবে এবং অটোমেটিক্যালি কি হয়ে যাবে, অটোমেটিক্যালি সে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামও কিন্তু ভালোভাবে ক্র্যাক করতে পারবে। তার জন্য দরকার হিউজ অ্যামাউন্টস অফ প্র্যাকটিস, বেশি পরিমাণে হচ্ছে যে পড়াশোনা, এবং কি দরকার সিলেবাস প্যাটার্নটা সম্পর্কে জানা। সেটা শুধুমাত্র আমরা ক্লাস 12 এর ক্ষেত্রে আমাদের যে বোর্ড এক্সাম সেটার জন্য আমরা এখানে সিলেবাসটা করেছি, যে যারা নিট বা জয়েন্ট যারা করবে তাদের ক্ষেত্রে কি করতে হবে, নিট বা জয়েন্টের জন্য যে সমস্ত সিলেবাস প্যাটার্ন তাদেরকে সেটা জানতে হবে। যদি সিলেবাস প্যাটার্ন খুব ভালোভাবে তাদের মাথার মধ্যে যদি আয়ত্ত থাকে এবং কন্টেন্ট, সাবজেক্ট কন্টেন্ট অর্থাৎ সাবজেক্টের মধ্যে কি জিনিসটা রয়েছে সেটা যদি খুব ভালোভাবে সে যদি পড়াশোনা করে নেয় এবং তার নিউমেরিক্যাল সলভের যদি ট্রিক সেটা যদি খুব ভালোভাবে, প্রত্যেকটা জিনিসকে কিন্তু নিজে থেকে আয়ত্ত করতে হবে, কেউ কখনো কাউকে শিখিয়ে দেয় না। সুতরাং প্রত্যেকটা নিউমেরিক্যালসকে একবার সলভ হয়ে গেল মানে ব্যাস আমি একবার সলভ করতে পেরেছি মানে শেষ হয়ে গেল, সেটা না, তাকে বারবার সলভ করতে হবে, কত তাড়াতাড়ি আমি সলভ করতে হবে উইদাউট ইউজিং ক্যালকুলেটর, কারণ নিট বা জয়েন্টের ক্ষেত্রে কোনো ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। সুতরাং এই জিনিসটা সম্পর্কে তার কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, এই সমস্ত জিনিস আমরা আগে করলাম হচ্ছে যে সিলেবাসটা সম্পর্কে সমস্ত কিছু আলোচনা করলাম ক্লাস 12 এর। আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে কি আমাদের একদম স্ট্যাটিক ইলেকট্রিসিটির ফার্স্ট পোর্শন নিয়ে আলোচনা শুরু করবো, সেটা হচ্ছে যে এলিমেন্টারি ফেনোমেনন অফ ইলেকট্রিসিটি।